নিহার বাবু, ও নিহার বাবু, একবার এদিকে আসুন। আরে ও মশাই, হ্যাঁ এই যে। হ্যাঁ, তা বলছি আপনার বন্ধুটি যে 5 দিনে 16টা মিষ্টি খেয়ে গেছে, তার দামটা দেবেন না? হ্যাঁ, কে? মানে কেন? আদিদা বলেছে সব মিষ্টির দাম যেন নিহার বাবুর খাতায় তুলে রাখি। আজ মিটিয়ে দিলে ভালো হতো, সামনেই জগদ্ধাত্রী পুজো। বুঝতেই পারছেন আর কি। 16টা মিষ্টি কে খেয়ে নিল? আরে হ্যাঁ, এই তো চন্দ্রপুলি, একটা রসমাধুরী, দুটো ওই। থাক থাক থাক, আর বলতে হবে না। আচ্ছা, কত বাকি আছে? আগে 20 পয়সা। পকেটে হাত ঢুকিয়ে খানিক এদিক ওদিক হাতড়ে পয়সা বার করে দোকানদারের দিকে পয়সা বাড়িয়ে দেয়। এ নাও। আরে যে শোনো, এবার থেকে যার টাকা তার কাছ থেকেই নেবে, কেমন? রাস্তার মধ্যে দাঁড়িয়ে ও নিহার বাবু করে চেঁচাবে না তো। যত সব। সুখিয়া স্ট্রিট বাসস্ট্যান্ডের থেকে যে রাস্তাটা মাতাল প্রেমিকের মতো টাল খেতে খেতে সাদা ব্যস্ত বাজারটার সামনে দিয়ে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে নিহার দেখল তার প্রাণের বন্ধুটি প্রাণপণে দৌড়ে আসছে তার দিকে এবং তাকে ধাওয়া করছে আরও 2-4টি লোক। নিহার মাথা নাড়িয়ে নিজের মনেই বলে ওঠে, এইভাবে কোনোদিন গণদোলাই গিয়ে মরে যাবে ছেলেটা। নমস্কার, আমি নিহার, পেশায় একজন সাংবাদিক। দৈনিক বার্তা খবরের কাগজে ওই একটু আধটু লেখালেখির কাজ করি। আর ওই যে ছুটে আসছে, ও আমার বন্ধু অদ্বৈত। অদ্বৈত বলে কি আর অদ্বৈত? তার মতো ছেলে গোটা শহরে আর একটা আছে বলে অন্তত আমার জানা নেই। মিত্তির মশাই কিংবা বক্সিবাবুকে আপনার সেই জটিল জট পাকানো কেসটা দেওয়ার আগে মাসের শেষে যখন আপনার পকেটে হাত পড়ে, তখন হয়তো একবার হলেও আপনি অদ্বৈত ব্যানার্জির কথা ভাববেন। ওই যে বলেছিলাম না, অদ্বৈত কি আর নামেই অদ্বৈত? ও ছোকরা দুষ্টু হলে কি হবে, মানুষের জটিল মন বোঝার ক্ষমতা ওর অপরিসীম। সুখিয়া স্ট্রিট মোড়ে মায়া বেকারির পাশে যে ছোট্ট হলুদ 2তলা বাড়ি, তার ওপর তলায় আমরা থাকি। যাই, তিনিও আশা করি ধুলোবালি মেখে খুব শীঘ্রই ঘরে ঢুকবেন। বিকেলের চা বানানোর দায়িত্ব বরাবরই আমার। অদ্বৈত বসার ঘরে ঢুকতে তাকে প্রশ্ন করি, তা দুপুরে অমন দৌড়ে দৌড়ে যাচ্ছিলে কই? আরে ওগুলো কিছু না, বাচ্চাগুলোর সঙ্গে একটু খেলতে গিয়েই। হ্যাঁ, খেলতে গিয়ে কি? আচ্ছা, এ নাও, এই চাটা নাও। বল দিয়ে একজনদের বাড়ির কাজ ফাটিয়ে দিয়েছি। বাহ! এই শোনো, আমি কিন্তু আর না খেসারতি দিতে পারবো না। হ্যাঁ, দুপুরে মিষ্টির দোকানে তোমার পাপের ভর্তুকি দিয়ে এসেছি। লক্ষ্মীকান্ত কই গো? তাকে দেখছি না তো। ওই এক অপয়া কাল রাতে দুধের বাটিতে মুখ দিয়েছে। কি সাহস মাইরি! হ্যাঁ, একে তো কালো কুচকুচে, তার উপর অন্ধকারে মিশে থাকে। এই বিদায় করো না এবার ওটাকে। আরে ধুর বাবা, কি আবার এত জোরে জোরে কড়া নাড়ছে? আসছি রে বাবা, আসছি। উফ! আপনি কি মিস্টার অদ্বৈত ব্যানার্জি? হ্যাঁ, আমি। ভিতরে আসুন। খাটের পাশে রাখা 2টি চেয়ারের মধ্যে থেকে হাতওয়ালা চেয়ারটা টেনে নিয়ে এসে বসে লোকটা। লোকটি যে কোনো রকমভাবে প্রচণ্ড রকমের ভয় পেয়ে আছে, তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। গলার কণ্ঠিটা ওঠানামা করছে বারংবার। চোখের নিচে না ঘুমোনোর দাগ স্পষ্ট। পরনে পাঞ্জাবি সাদা রঙের আর মখমলের ধুতি। হাতে দামি আংটিগুলো দেখলে আঁচ করা যায় যে বেশ বড়লোক বাড়ির ছেলে। হ্যাঁ, বলুন। আমার যদি হঠাৎ মৃত্যু হয়, আমি চাই আমার মৃত্যুর কারণ আপনি খুঁজে বার করুন। এই নিন, এতে 500 টাকা আছে, পরে হয়তো। এই নিন, আপনি আগে একটু জল খান, আগেই এত ভয় পাবেন না। জলের গ্লাসটা ঝাপটা মেরে নিয়ে অদ্বৈতর হাত থেকে এক প্রকার প্রায় কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে জলটা পুরো গলৎকরণ করে ফেলে এই আগন্তুক। আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, তারপর আপনার উত্তর শুনে আমি সিদ্ধান্ত নেব কেসটা নেব কি নেব না। আগে টাকাটা তুলুন। দেব উত্তর। তবে উনি? নমস্কার, আমি নিহার গাঙ্গুলি। আমি সাঙ্গ।
সাঙ্গ মানে আমার বন্ধু। বেশ, নমস্কার, আমি উন্মেষ দত্ত চৌধুরী। ঠিকানা? বর্ধমান জেলার গোলাপবাগে মাধব ভবন। ওখানে গেলে লোকে এক নামে চিনিয়ে দেবে। কাজকর্ম করেন? আমার দাদামশাইয়ের বাদ্যযন্ত্র তৈরির একটি বিরাট কারবার ছিল। পৈতৃক ব্যবসা সূত্রে সেটা দেখাশোনা করি। বলতে গেলে মাঝে মাঝে বাবার টুকিটাকি সাহায্য আর কি। তাছাড়া বাকি সময়টা গান বাজনা নিয়েই কাটে। বিবাহিত? আগে না। আপনার মনে হয় কেউ আপনাকে খুন করতে পারে? তা কে করতে পারে বলে আপনার মনে হয়? কাউকে সন্দেহ করেন? উন্মেষ শুষ্ক দৃষ্টিতে একবার অদ্বৈতর দিকে তাকায়, তারপর নিহারের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। বড় করে ঢোক গিলে তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা নীল রঙের খাম বের করে টেবিলের ওপরে রাখে সে। এর উত্তর এই নীলখামের ভিতরে, অদ্বৈতবাবু। বাকিটা আমাদের বাড়ি এসেই না হয় বিচার করবেন। পকেট থেকে আরও একটি চিরকুট বার করে লোকটা। কাগজটা নিহারের হাতে গুঁজে দিয়ে হাত জোর করে অদ্বৈতকে উদ্দেশ্য করে বলে, দেখুন আপনার বন্ধুটিকে রাজি করাতে পারেন কিনা। আমি আমি সত্যিই বড় বিপদে। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। কথাগুলো শেষ হতে না হতেই গটগট করে ঘর থেকে বেরিয়ে যায় লোকটি। ভারী অদ্ভুত লোক তো, বলা নেই কওয়া নেই, কিছু না বলেই বেরিয়ে গেল। অদ্বৈত, কি বুঝলে, যাবে? বাবু বিশাল ভয় পেয়েছেন। বলছি, কাল ভোর ভোর রওনা দিলে কিন্তু মন্দ হয় না। তবে দয়া করে তোমার নামের পিছনে এই সাংবাদিক কথাটা সবাইকে বলে বেরিও না প্লিজ। তোমাদের এই ভদ্র সমাজ খুব একটা ভালো চোখে দেখে না এসব। সব ছেপে বেড়াও, লোকেরা রা কাটতে ভয় পায়। মারবো না এমন, আমি উল্টোপাল্টা ছাপি, তবে মন্দ বলনি। এই কদিন একটু হাওয়া বদল হলে। কি বলিস লক্ষ্মীকান্ত, ওদিন একা একা থাকতে পারবি? কথাটা বলতে বলতে কালো কুচকুচে নরম প্রাণীটিকে কোলে দুলে নিয়ে আদর করে অদ্বৈত। ঢ্যাকর ঢ্যাকর করতে করতে লর্ড ঝড়ে ট্রেনটা সবুজ ধান ক্ষেত পেরিয়ে যখন অদ্বৈত আর আমাকে বর্ধমান পৌঁছে দিল, তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে যায়। সোনার কেল্লায় জটায়ুর মতো হাত পা নেড়ে মুখ দিয়ে আড়মোড়া ভাঙার আওয়াজ করে কোমরটা টান করে নেয় অদ্বৈত। এখনো অনেকটা রাস্তা বাকি। হাতে সুটকেস আর কাঁধের ঝোলাটা সামলে একটা ভ্যান রিকশায় চড়ে বসলাম। চিরকুটে ঠিকানা লেখা অনুযায়ী রিকশাটা মাধব ভবনের গেটের সামনে আসতেই চোখ পড়ল সেই পেল্লাই প্রাসাদ। হ্যাঁ, প্রাসাদই বটে। অদ্বৈত রিকশাওয়ালার পাওনা মিটিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকা বুড়ো দারোয়ানটিকে ডাক দিল। এই যে এদিকে শোনো, উন্মেষবাবুকে বলো অদ্বৈত এসেছে। কিছুক্ষণ গেটের বাইরে অপেক্ষা করার পর দারোয়ান আমাদের ব্যাগগুলো ভেতরে নিয়ে যায়। বড় লোহার গেটটা খুলতেই চোখ একেবারে ধাঁধিয়ে যায়। এর পরের বর্ণনা হয়তো কোনো বড় গল্পকারের পক্ষেও পুঙ্খানুপুঙ্খভাবে লিখে বোঝানো সম্ভব নয়। তবে এই প্রাসাদের ছাদ থেকে যে অপূর্ব দৃশ্যকে সাক্ষী করেছিলাম তার কিছুটা বর্ণনা করার চেষ্টা করছি। রাজপ্রাসাদ শেষ হতেই পেছন থেকে শুরু হচ্ছে পরিত্যক্ত অরণ্য। শুধু যে আগাছা এবং বড় বড় গাছপালা রয়েছে তা নয়, একটু ভালো করে নজর দিলে আদ্যিকালের কিছু ইট ভাঙা অট্টালিকার ধ্বংসাবশেষ চোখে পড়বে। আর চোখে পড়বে একটা বাঁধানো ঘাট, যেখানে কালো জল টলটল করছে। কার্তিক মাস শুরু হতে যায়। কলকাতায় শীত এখনো উঁকি না দিলেও এখানকার আবহাওয়া ইতিমধ্যেই ভোল বদলেছে। বাতাসে শীতের ঠান্ডা ঝলক মাঝে মধ্যেই শিরদাঁড়ায় কাঁপুনি দিয়ে যাচ্ছে। শীতের আগমন না হতেই চারপাশের গাছগাছালিতে কেমন ধূসর রং লেগেছে। বড় সম্ভ্রান্ত জায়গা। অবশ্য হবে নাই বা কেন। একটু ইতিহাস ঘাটলে দেখা যায় 16 শতকে সম্রাট আকবর বাংলা সুবাব রাজস্ব আদায়ের সুবিধার জন্য টুকরো করেন 19টি সরকারের আইনি আকবরী। এই বইতেও এর উল্লেখ পাওয়া যায়।
এই বইতে বর্ধমান সম্পর্কিত পৃথক 3 সরকারের উল্লেখ আছে, যার একটি শরীফাবাদ নামেও পরিচিত। শরীফ শব্দের অর্থ হলো সম্ভ্রান্ত, আর তাই এর থেকেই স্পষ্ট বোঝা যায় কেন এই জেলায় মন্দির রাজবাড়ি আধিক্য। এখানকার মানুষের সারল্যমাখা মুখ চোখ দেখে প্রথম দিন বুঝেছিলাম আশেপাশের পৃথিবী যতই উল্কার গতিতে উন্নতির দিকে ছুটে চলুক না কেন, এই জেলা থমকে আছে বহু আগে। সবুজে মোড়া এই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক ভগ্ন স্থাপত্য আর রাজবাড়ি। আমরা যেখানে আছি তার কাছাকাছি জমজমাট জায়গা বলতে 1.5 কিলোমিটার দূরত্বে সরকাহাট, বেশ বড় বাজার। ভাষার টানটা একটু যা আলাদা, সেটা বাদ দিলে মনেই হচ্ছে না এ জায়গা থাকার মতো নয়। তবে আঁচ করা যায় পূর্বে এই জায়গা যতই সমৃদ্ধি হোক না কেন, এখন এই গ্রামে খুব একটা জনবসতি সেইভাবে নেই বললেই চলে। বড়জোর এখানে 50 ঘর লোকের বাস, প্রত্যেকেই হতদরিদ্র, চাষবাস করেই কাটে তাদের নিস্তরঙ্গ জীবন। তাদের মধ্যে কেউ তেমন আলাপিও নয়, কিংবা আলাপি হলেও ভাষাগত সমস্যার কারণে এবং আমাদের শহুরে হাবভাবের জন্য তাদের আড়ষ্টতা কাটতে চাইছে না। ভাবতে ভাবতে কোথাও চলে গিয়েছিলাম, সম্বিত ফিরল উন্মেষের কথায়। ধন্যবাদ দাদা, আমার কথা রাখলেন। আজ রাতে পরিবারের বাকি সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। আচ্ছা, আপনার বাড়ির লোক আপনার এই মৃত্যুর হুমকির কথা জানেন? হ্যাঁ, বাড়িতে আছে তো কজন মাত্র। দাসদাসী বাদে মোটামুটি সবাই জানে, তবে এতক্ষণে হয়তো তাদের মধ্যেও কথাটা। একটা নীল রঙের খামে মোড়া চিঠি, তাতে একটা হেঁয়ালি। একুল ওকুল খুঁজি, তবু বোঝে নাই এ অভিশাপ নাকি বর। নিশ্চিত মৃত্যু হবে 3 পূর্ণিমা পর। মানে 3 পূর্ণিমা পর। বলতে বলতে থেমে যায় অদ্বৈত, চোখ যায় উন্মেষের দিকে। প্রকাণ্ড ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছে সে, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। পড়ন্ত সূর্যের শেষ আভা পড়েছে তার উদাসী মুখের ওপর। এক দৃষ্টে পশ্চিম আকাশে সূর্যের দিকে তাকিয়ে আছে, বিড়বিড় করে বলে চলেছে, আর 2 দিন বাদে দ্বিতীয় পূর্ণিমা, তাই না অদ্বৈতবাবু? ঘন কালো মেঘের মাঝে ওই উজ্জ্বল অস্তগামী অগ্নিপিণ্ড, এ কোনো কি অজানা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাকে? আবহাওয়ার কুমট ভাব কাটানোর জন্য আমি বলি, কত দূর থেকেই পুরনো প্রাসাদের ডাকে ছুটে এসেছি, কি ভেবেছো ভাই? এই প্রাসাদ না ঘুরিয়ে দেখিয়েই তুমি আমাদের বাড়ি পাঠাতে পারবে? এই আর একটা কথা, রাত্রি ভোজনের শেষে মিষ্টি পাবো তো? কি যে বলেন দাদা, আমি বাবুলালকে দিয়ে এক্ষুনি আনতে পাঠাচ্ছি। আর কাল সকালে প্রাসাদ ঘুরিয়ে দেখাবো, তার সাথে আরো কয়েকটা রাজবাড়ি আছে। সিগারেটটা মুখে নিয়ে ফস করে আগুন জ্বালিয়ে বাক্স থেকে একটা সিগারেট এগিয়ে দেয় অদ্বৈতর দিকে। ধোঁয়া ছেড়ে বাকি কথা শেষ করে সে। না, খাই না, চলুন নিচে যাই। আর একটু দাঁড়ান, সিগারেটটা শেষ হোক। নেয়ারবাবু, আপনি? বলে বাক্সটা এগিয়ে দেয় আমার দিকে। আমি বাক্স থেকে একটা সিগারেট তুলে ছাদটা একবার ভালো করে ঘুরে দেখবার উদ্দেশ্যে ছাদের অন্য প্রান্তের দিকে পা বাড়াতেই হঠাৎ করে থমকে যাই। এই অদ্বৈত, একবার এদিকটা এসো তো, আগে তো এটা চোখে পড়েনি। কই দেখি কি? উন্মেষ আর অদ্বৈত এগিয়ে আসে। আমার দিকে দৃষ্টি অনুসরণ করে স্তব্ধ হয়ে যায় তারা। আশ্চর্য, আসার পর থেকে এই বিষয়ে কেউই জানতে পারিনি। অবশ্য বাইরে থেকে দেখে এই জিনিস আঁচ করা সম্ভব না। বাড়ির ঠিক মাঝখানে একাধিক ছাতিম গাছের মাঝে জেগে আছে এক ভগ্নপ্রায় মন্দির। এমন অদ্ভুতভাবে কোন ঘেঁষে এই অট্টালিকার ভেতরে জায়গা দখল করে আছে যে বাইরে থেকে এর অস্তিত্ব কল্পনা করাটাই অসম্ভব। চারিদিকে গুজিয়ে ওঠা আগাছা আর বড় বড় ঘাসের জঙ্গল দেখে মনে হয় না এর ধারে কাছেও কেউ গেছে। অথচ তা সত্ত্বেও
কি অপূর্ব লাগছে এই মন্দিরটাকে। চারিদিকে সবুজ গাছের হাওয়া এসে পড়েছে তার ওপর, কিন্তু অদ্ভুতভাবে একটা কাকপক্ষীও বসছে না মন্দিরের আশেপাশে, যেন এড়িয়ে যেতে চাইছে। মন্দিরের দুপাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া ফুলের গাছ, ফাঁকা ডালপালাময় গাছ দুটি তার শাখা প্রশাখা ঠিক এমনভাবে বিস্তর করেছে যেন মনে হচ্ছে গভীর প্রেমের সাথে দুই হাত দিয়ে যুগের পর যুগ ধরে আগলে রেখেছে তার ভালোবাসার কোনো মানুষটাকে। কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকি আমি। ও মন্দির বহু প্রাচীন রাধা মন্দির। এই মন্দিরও বোধহয় আমার মতোই অভিশপ্ত। এর ইতিহাস বাবার থেকেই না হয় শুনবেন, আমি পুরোটা গুছিয়ে বলতে পারবো না। আমি কিছু মন্তব্য করতে যাব, ইতিমধ্যেই দেখি অদ্বৈত এক দৃষ্টে উন্মেষের চোখের দিকে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নামার আগে অদ্বৈত উন্মেষের উদ্দেশ্যে বলে, প্লিজ কিছু লুকোবেন না। লুকোলে হয়তো আপনি আপনার মৃত্যুর পথটাকে আরো মসৃণ করে তুলবেন। রাত্রে খাওয়া দাওয়ার যা আয়োজন করা হয়েছে তাতে একার খাবার একজনের পক্ষেই শেষ করা সম্ভব নয়। টেবিলের ওপর থরে থরে কাঁসার বাটিতে এক রাজকীয় পদ সাজানো, নিরামিষ কিন্তু দেখতে ভারী লোভনীয়। চেয়ারটা টেনে বসতেই ঘরে ঢোকেন এক সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত ব্যক্তি। মাথায় চুল নেই বললেই চলে, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, বাঁ হাতের তর্জনী বাদে প্রায় সমস্ত আঙুলেই একটা করে আংটি। সম্ভবত ইনি উন্মেষের বাবা। সবাই তাকে বড়বাবু বলেই সম্বোধন করেন। নমস্কার। আরে বসুন বসুন, আপনাদের জন্য অতি সামান্যই আয়োজন করা হয়েছে। দয়া করে লজ্জা করে খাবেন না, কেমন? আরে না না, আচ্ছা ওটা কি মোহনভোগ? হ্যাঁ, ওটা আমার বৌমার হাতের তৈরি বিশেষ পদগুলির মধ্যে অন্যতম। তাহলে যাওয়ার দিন আরো একটু এরকম বানিয়ে দিতে বলবেন, কলকাতায় নিয়ে যাব। আহ, কি হচ্ছে এটা কি? আপনার ভাইটি কিন্তু ভারী আমোদের ছেলে, হ্যাঁ। আচ্ছা তবে এই সময় পরিচয় পর্বটা সেরে ফেলা যাক, কি বলেন অদ্বৈত বাবু? হ্যাঁ, আর নিহার বাবু আপনি বলুন না। হ্যাঁ, নিশ্চয়ই। আমি উন্মেষের বাবা, এই বাড়ির বড় ছেলে রমানাথ দত্ত চৌধুরী। আমার ছেলে আপনার সাথে যোগাযোগ করেছিল যে আশঙ্কায়, তা বিস্তারিত বলার আগে আমার পরিবার আর বসতবাটি সম্পর্কে সংক্ষেপে জানাই, কেমন? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এই প্রাসাদ মাধব ভবন নামেই পরিচিত। এই নামের কারণ আমাদের বাড়ির পিছনের ওই মন্দিরটা। জানি না আপনাদের চোখে পড়েছে কিনা, বহু প্রাচীন মন্দির। তবে সে মন্দিরে পুজো হয় না বহুকাল হল। কেন বাড়ির মন্দিরে পুজো হয় না কেন? সে অনেককাল আগের ঘটনা, প্রায় 20 বছর ওই মন্দিরে পুজো বন্ধ। কিন্তু বড়বাবু, এই মন্দিরের পুজো কি কারণে বন্ধ? এক পূর্ণিমা রাতে রাধারানীর পুজোর দিন বাড়ির মেজ বউ রানীমা অঞ্জলি দিচ্ছিল, শাড়ির আঁচলে আগুন লেগে যায়। অবশ্য লেগে যায় বললে কতটা ভুল হবে, সে নিজেই এক প্রকার। আরো যেটা ভেবে কষ্ট হয়, সে তখন ছিল অন্তঃসত্ত্বা। তার কিছুদিনের মধ্যেই হয়তো সে তার দ্বিতীয় সন্তানের জন্ম দিত। আত্মহত্যা? কেন? দাইমা নাকি বলেছিলেন এই সন্তান সুস্থ হবে না। তাছাড়া তার মাথার ব্যায়ামও কম ছিল না। সারাদিন ঘরে বসে হরিনাম করত, একা একা কার সাথে নাকি কথা বলতো। দেখতেই কিরকম ওই পাগলাটে গোছের হয়ে গিয়েছিল শেষের দিকে। লোকেও বলে যখন বৌমার শরীরের আগুন লেলিহান গ্রাসে অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, তখন দেহে সেই স্বল্প প্রাণ নিয়েও সে নাকি হরিনাম করছিল। আমরা যখন পৌঁছাই তখন দেহ একেবারে পুড়ে ঝামা মাজা হয়ে গেছে। সেই রাতে সেই বীভৎস দৃশ্য সাক্ষী হয়েছিল এই গোটা পাড়া। ওই মন্দির তারপর থেকেই বন্ধ রয়েছে। শুধু প্রতি পূর্ণিমা দিন ভোরবেলা একবার ওই ঝাড়পোছ করে আবার বন্ধ করে দেওয়া হয়। এত কাল হয়ে গেল,
তবু ওই যত্নের অভাবে মূর্তিতেও ধুলো পড়ে যাচ্ছে। বেশ, তারপর থেকে এই রাধামাধব মন্দিরের নিয়ে কিসের সমস্যা? না নিহার বাবু, রাধা মাধব নয়, হয়তো আপনি আমার কথাটা খেয়াল করেননি। মন্দিরে যে মূর্তি রয়েছে সেই মূর্তি যুগল মূর্তি নয়, এ আমাদের বংশের এক বিশেষ ঐতিহ্য। সেই মন্দিরে আছে রাই রানীর মূর্তি। রাই রানীর এই মূর্তি নৃত্যের ভঙ্গিমায় বসে এক হাত উপরে তুলে যেন হরিনাম জপছে, আর এক হাতে সেতার আর কোলের উপর রাখা। সে মূর্তি দেখলে চোখ জুড়িয়ে যায়। এই বিশেষত্ব প্রায় 100 বছরের, মূর্তিও ততটাই পুরনো। তাহলে বুঝতেই পারছেন এই মন্দির কত বছরের পুরনো হবে। তাহলে সমস্যাটা কোথায়, আর কবে থেকে শুরু হলো? বলছি তার আগে পরিবারের বাকি সদস্যরাও এখানে যখন উপস্থিত রয়েছে, তখন তার আগে পরিচয়টাই করিয়ে দিই। ইনি আমার স্ত্রী নিভা রানী, বাড়ির বড় কিন্নি। আমার বাঁ পাশে আমার ছোট ভাই, বাড়ির ছোট ছেলে উমাপতি। উমাপতি আমার সাথে আমাদের বাবার বাদ্যযন্ত্র তৈরির ব্যবসা দেখাশোনা করে। বড় গুণী ছেলে, বাদ্যযন্ত্র তৈরি নিয়ে তার জ্ঞান প্রচুর, নিজেই তদারকি করে। কলকাতা থেকে ভালো মাল আনা আর ঠিকঠাক কাজ এগোচ্ছে কিনা তা দেখা বলতে গেলে সবই ও। উমাপতির স্ত্রী আর এই বাড়ির ছোট বউ সরলাবালা, আর এই হলো আমার 2 মা লক্ষ্মী। ছোট ভাইয়ের 2 মেয়ে, বড় মেয়ে তন্ত্রীবা বিয়ে পড়াশোনা করছে, আর ছোট মেয়ে বিদিশা ওই 9 ক্লাসে পড়ে। ও আরেকটা কথা, আমার এই 2 মা কিন্তু অসাধারণ সেতার বাজায়। বাহ, এখানে বেশ কয়েকদিন আছি, একদিন শোনার সৌভাগ্য নিশ্চয়ই হবে আশা করি। বেশ, এই বাদ্যযন্ত্র আমার ভারী পছন্দের। বলতে বলতে আমার চোখ যায় দরজার দিকে। উন্মেষ প্রায় জাপটে ধরেই এক পাগলাটে গোছের লোককে ঘরে আনছে। সেই লোকটি ঘরে বসে থাকা 2টি অপরিচিত অতিথির দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাদের উপস্থিতি তার একটুও পছন্দ হয়নি। এক প্রকার প্রায় জোর করেই তাকে আনা হয়েছে এখানে। ও আমার মেজ ভাই যদুনাথ। এতক্ষণ ধরে যে মেয়ে মানুষের আত্মহত্যার গল্প বাইরে সবার মুখে শুনেছেন, যে ভূতের গুজব কানে এসেছে, সে আর কেউ না, আমার ভাই যদুনাথের স্ত্রী যশস্বিনী। যদু আমাদের 3 ভাইয়ের মধ্যে সব থেকে শিক্ষিত। পড়াশোনা, যাত্রা, নাটক নিয়ে ছিল ওর জগৎ। ওর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মাথাটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। বড্ড ভালোবাসতো, আর বড়ই আঘাত পায় মেয়ের হাঁটা চলা একেবারে বন্ধ হয়ে যাওয়ায়। সব মিলিয়েই সে মানসিক ভারসাম্য হারায়। কেন মেয়ের হাঁটা চলা বন্ধ হয়ে যায়? মানে কোনো আঘাত পেয়েছিল কি? ছোট বয়সে ওর জ্বর হয়, সে এক ভয়ঙ্কর জ্বর। 1 মাস সেই জ্বর থাকে, ডাক্তার বুদ্ধি কেউই তা নির্মূল করতে পারে না। তারপর থেকেই মোহিনী চলার শক্তি হারিয়ে ফেলে। কিন্তু আমাদের পরিবারের সব সদস্যের মধ্যে যদি কেউ পোক্ত হাতে সেতার বাজাতে পারে, সে হলো মোহিনী। কোনোদিন ওই আমার মা লক্ষ্মীর এই বাজানোটা শুনবেন, আমি কথা দিতে পারি আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এখন দেখা করা যাবে? ও আসলে কারোর সাথে। একটা ঝটপটি শব্দে বড়বাবু থেমে যান। আমাদের সবার দৃষ্টি যদুবাবুর দিকে যায়। উন্মেষের হাত ছেড়ে এসে টেবিলের দিকে আসতে চাইছে, কিছুতেই সামলে রাখা যাচ্ছে না তাকে। হঠাৎ একটা মধুর স্বরে চমকে উঠি আমি। 2 হাত পাখির ডানার মতো ধরে থাকা সত্ত্বেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আমাদের দিকে। তার 2 গাল বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ছে। এখনো সে ব্রজবালা, আর নির্ভুল এক মধুর সুরে বড় পরিচিত এক গান বাঁশির যন্ত্রণার মতো বেরিয়ে আসছে তার কণ্ঠ ছিঁড়ে। তোলা, এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা, গাথিয়া বনফুল মালা, আপন ছন্দে গেয়ে উঠেছে। মন মাঝে রে।
না, এতে কোনো সন্দেহ নেই সে মানসিক ভারসাম্য একেবারেই হারিয়েছে। কিন্তু যা এড়িয়ে যাওয়া যায় না তা হলো সুরের মাদকতা। ছোটকা, তুমি বাঁ হাতটা ধরো। দুজনে প্রায় এক প্রকার পাঁজাকোলা করেই যদুনাথকে তার ঘরে দিয়ে আসে। কিছু মনে করবেন না, ওর হয়ে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। খুব পাগল কিন্তু ক্ষতিকারক নয়, আপনারা ভয় পাবেন না। আরে না না, তারপর? এছাড়া আছে আমাদের বাড়ির অনেক দিনের পুরনো পরিচারক গদাধর। ও যদুনাথকে খুবই ভালোবাসে। ওর স্ত্রীও আমাদের বাড়ির টুকটাক রান্না বান্নায় সাহায্য করে। আর রয়েছে বাবুলাল, আমাদের দারোয়ান। ওর সাথেই আগেই আপনাদের পরিচয় হয়ে গেছে। হ্যাঁ, ঘটনাটা শুরু পূর্ণিমার আগের দিন ভোর রাতে। ওই রাত প্রায় 3টে। আমার ছোট ভাই আর গদাধর গিয়েছিল বাড়ির পিছনের মন্দিরটা ঝাড়পোছ করতে। ওরাই প্রথম দেখে তো একেবারেই কি দেখে? রাধারানীর মূর্তিতে সতেজ এক গড়ের মালা এবং চারিদিকে ধূপ আর চন্দনের গন্ধ। ভোর রাত্রে ঘুম চোখে কি দেখেছে, তাই আমরা প্রথমে ওদের কথায় খুব একটা গা করিনি। কিন্তু তারপর বারবার বলাতে আমরা সবাই মিলে যাই সেখানে। গিয়ে দেখি সেই মূর্তি একেবারে ঝুলে ঢাকা, মালার কোনো চিহ্নই নেই। কথা কাটাকাটিও হয় সে বিষয় নিয়ে, তবে গদাধর বেশ উত্তেজিত হই বলে, সত্যি বলছি দায়দা বাবু, আমি মিথ্যে কেন কব বটে? "এই রাত্রিবেলায় ডেকে নিয়ে আর কি হচ্ছে নাকি? সবাইকে ডেকে এনে হয়রানি করাচ্ছিস?" সোরদা বাবু দেখেছে বটে, আর তুমি কিছু বলো? দাদা, গদাধর মিথ্যে কথা বলছে না, আমিও দেখেছি। ভাই তুইও? ঠিক আছে, মানলাম তোদের কথা মতো গড়ে মালা ছিল, কিন্তু ধূপের গন্ধ সেটা তো এত তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারে না। আর মাকড়সা জালি বা কোথায় গেল? একটা মাকড়সা এত তাড়াতাড়ি জাল বুনেও ফেললো? এরপর উন্মেষ যায় মন্দিরের পিছনে লণ্ঠন নিয়ে পর্যবেক্ষণ করতে। হঠাৎই সে কাঁপা গলায় কাঁচতে কাঁচতে আমাদের সবাইকে ডাকে। তারপর যা দেখি, ভয় একেবারে প্রাণ শুকিয়ে আসে। উন্মেষ গলায় হাত দিয়ে মাটিতে বসে ব্যথায় কাতরাচ্ছে। ছোট বউ ছুটে গিয়ে মাথায় হাত বুলিয়ে গলায় চেপে রাখা হাত সরাতেই চোখে পড়ে রক্ত, তার সাথে গলার কাছটা সূক্ষ্ম চিরা দাগ। আমরা সবাই ভয় পেয়ে যাই। কি দিয়ে গলার বাইরেটা এতটা ছিল সেটা ভাবছিলাম আমরা সবাই মিলে। ভোরের আলো ফুটতে বিষয়টা আরো স্পষ্ট হয়, তার সাথে ভয়ের মাত্রাও ছড়ায়। সেতারের তার, অদ্বৈতবাবু, এই তার যেমন অসাধারণ সুর তুলতে পারে তেমনি কাউকে মৃত্যুর দিকেও ঠেলে দিতেও পারে। পরদিন সকালবেলা দেখি মন্দিরের পিছনে একাধিক গাছের গুড়ির সাথে সূক্ষ্ম সূক্ষ্ম ধারালো সেতারের তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত বাঁধা। এই যেন মৃত্যু ফাঁদ। এই তার রাতে দেখা প্রায় অসম্ভব। আচ্ছা, ওখানে কারোর পায়ের ছাপ লক্ষ্য করেননি? না, তখন উন্মেষ এতটাই ব্যথায় কাতরাচ্ছে, আমরা আর ওইদিকে নজর দিইনি। তারপর আর কিছু কি হয়েছিল? হ্যাঁ, ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না। তারপর দিন যে আরো একটা বড় ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে সেটা টেরও পাইনি। এর পরের ঘটনা আমি বলি। প্রত্যেকবারের মতো সেদিন রাতেও আমি ঘরের জানলা দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎই ঘুম ভাঙতে জানলাটা খোলা অবস্থায় দেখি এবং সেই জানলার নিচে একটি নীল খাম পড়েছিল। তার পরের ঘটনা তো আপনারা সবটাই জানেন। সত্যি বলতে আমাদের কারুর কাছে এর কোনো ব্যাখ্যা নেই অদ্বৈতবাবু। এ ভৌতিক নাকি অলৌকিক এ বিচার করাও সম্ভব নয়। আচ্ছা, মন্দিরের চাবি কার কাছে থাকে? আমার গিন্নির কাছে। বাড়ির সবাই ওকে খুব ভয় পায়। ও খুব কড়া হাতের, খুব যত্নবান, তাই ওই চাবি হাত দেওয়ার আর কারোরই সাহস নেই। আচ্ছা বড়বাবু, আপনার স্ত্রীর কাছ থেকে কি কোনোদিন চাবি খোয়া গিয়েছিল? ওই যে বলেছিলাম, এটা সম্ভবই নয়। ও খুব যত্নবান
এটার ফলস্বরূপ কি হলো জানেন? বাড়িতে একটা চাপা উত্তেজনা তৈরি হলো। বাড়ির মেয়ে বউরা বলল রানীমা নাকি নিজে পুজো চাইতে এসেছেন, আবার বাইরের লোকেরা কানাঘুষো করতে লাগলো। এ আর কিছু নয়, বাড়ির মেজ বউয়ের আত্মহত্যার অভিশাপ। তবে কি শেষ অবধি পুজো হলো? আমি সবার ভয়টাকে মাথায় উঠতে দিইনি। আর কেনই বা পুজো করব? কে একজন গলায় মালা পরিয়ে রেখে গেল, কিছুই তো বোঝা যাচ্ছে না। আবার তার মধ্যে উন্মেষের পাওয়াই হুমকির চিঠি। বুঝলাম। রাত্রিবেলা খাওয়ার দাওয়ার পর আমাদের শোয়ার ঘরে পৌঁছে দিল গদাধর। বেশ রাজকীয়। সুটকেসটা বিছানার সামনে আনবো বলে সেটাকে টানতে টানতে বিরক্তির স্বরে অদ্বৈতকে প্রশ্ন করলাম, এতে কি লাশ ভরে এনেছো বাছাধন? এত ভারী কেন? দেখলাম অদ্বৈত উত্তর দিল না। হ্যারিকেনের আলোটা কমাচ্ছে আর বাড়াচ্ছে, আর এক দৃষ্টে তাকিয়ে আছে সেই লালচে হলুদ আগুনের শিখার দিকে। কি গো, কিছু বুঝলে নাকি? আরে এই তো সবে পুরো গল্পটা শুনলাম, এত সহজেই কি সবকিছু বোঝা যায়? তাহলে কি ভাবছো এখন? কাল সবার সাথে আলাদা আলাদা ভাবে কথা বলবে তো? এখন ভাবছি শুধু একটা গানের কথা। কি গান? হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। পরদিন সকালবেলা উন্মেষের সাথে প্রাসাদের দালান ধরে হেঁটে যাচ্ছিলাম। রাত্রেবেলা এই প্রাসাদপুরীকে যতটা ভয়ঙ্কর দৈত্যের মতো মনে হয়, সকালবেলা তার একাংশও মনে হয় না। উন্মেষের কাছ থেকে সেতারে ললিত রাগ শোনবার জন্য বড় লোভী হয়ে পড়েছিলাম। সে যে অসাধারণ দক্ষ তাতে কোনো সন্দেহই নেই। ললিত রাগ শুনলে কেমন একটা ভেতরটা মুচড়ে ওঠে, তাই না? যেন জন্মান্তরের অভিযোগ, না পাওয়ার যন্ত্রণা, একাকিত্বের কান্না সব তালগোল পাকিয়ে গলা বেয়ে উঠে আসতে চায়। উন্মেষের রেয়াজের ঘরের জানলাটা খোলা। ভোরের আবছা আলো চুঁইয়ে পড়ছে ঘরের নীল মেঝের ওপর। উন্মেষের ফুল কাটা গালিচাখানা ঝিকমিকিয়ে উঠেছে ভোরের আলোয়। আমি যেন মোহরাজ্যে বিচরণ করছি, যেখানে শুধুই তানের ঝংকার আর সুরের মূর্ছনা। উন্মেষ সুর তুলেছে সেতারে। হঠাৎ কিসের যেন একটা আওয়াজ। তাল কাটল। উন্মেষ চেনে এই আওয়াজ। ভয় শিউরে ওঠে সে। রায় তুই ভালোবেসে জাত যদুবাবু খোয়ালি, এক দৃষ্টে সেতারের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে চলেছে। একটু কাছে যেতে ভালোবেসে শুনতে জাত পাই। খোয়ালি। রায় তুই ভালোবেসে জাত খোয়ালি, রায় তুই কলম কিনি, ভালোবেসে জাত খোয়ালি। উন্মেষ আবারও তাকে জোর করে ঘরে দিয়ে আসে। অদ্বৈত এখনো ঘুম থেকে ওঠেনি। তার ঘুমোতে দেরি হয়েছিল, অবশ্য তার কারণ আছে। আচ্ছা উন্মেষ, তুমি রাতে সেতার বাজাচ্ছিলে, বেশ লাগছিল কিন্তু শুনতে। আরে না না, আমি নই, আমার বোন মোহিনী। মানে যদুবাবুর মেয়ে? হ্যাঁ, আসলে ও ঘরের দরজা বন্ধ করে প্রায় রোজ রাতেই সেতার বাজায়। ওর জীবনে আর আছেটাই বা কি। একবার দেখা করা যাবে? আচ্ছা চলুন। উন্মেষ যদুবাবুর ঘরের দিকে নিয়ে যায় আমাকে। ঘরটা বেশ বড়, কিন্তু শ্রীহীন। ঘরের একপাশে খাটের ওপর শুয়ে এক জীর্ণ নারী দেহ। প্রাণটা যেন একটা খাঁচার মধ্যে খুব কষ্ট করে আবদ্ধ রয়েছে। মেয়েটির মাথার পাশে বসে আছে যদুবাবু। আমায় একটু চা দেবেন? আমি ততক্ষণ যদুবাবুর সাথে একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, তবে কাকাবাবুকে বেশি উত্তেজিত করবেন না, বুঝতেই তো পারছেন। এই বলে উন্মেষ বেরিয়ে যায় ঘর থেকে। ঘরটি ভালো করে পর্যবেক্ষণ করতে করতে ঝুলন্ত এক ছবির ওপর চোখ যায় আমার। মেয়েকে কোলে নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রয়েছেন যদুবাবুর স্ত্রী যশস্বিনী, অপূর্ব সুন্দরী। ঘরটি বেশ অগোছালো,
ঘরের একদিকে একটা বড় আয়না আর তার ওপর নাটকের কিছু সরঞ্জাম পুটুলি করে রাখা আছে। লোকটি যে নাটক করত তা বোঝাই যায়। আমি ছবিটার কাছে যাই, ছবিটা কাছ থেকে খুঁটিয়ে দেখি। এই পর্যন্ত অবশ্য খাটে বসে থাকা লোকটি নিজের থেকে কোনো বিরক্তি প্রকাশ করেনি। আলমারির মাথায় কিছু পুরনো কাগজপত্র রাখা ছিল। সেগুলি ভালো করে ঘাঁটতেই আমি দেখলাম সেগুলির মধ্যে একটা পুরনো খাতা জাতীয় কিছু রাখা আছে। হাত বাড়িয়ে সেটা নামিয়ে নিলাম। পুরনো হলদে হয়ে যাওয়া পাতাগুলো দেখতে লাগলাম। কবে কখন অজান্তেই উন্মেষ ঘরে ঢুকে পড়েছে তা আমি খেয়াল করিনি। ওটা কাকাবাবুর নাটকের। এই নিন আপনার চা। ওটাতে কত সংলাপ লেখা আছে, পড়লে বুঝতে পারবেন। এটা আমি নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, ও আর কোনো কাজে লাগবে না। খাতার পাতাগুলিকে এদিক ওদিক করতে করতে সেটাকে অদ্বৈতর কাছে সযত্নে পৌঁছে দিই। অদ্বৈত ঘুম থেকে সবে উঠেছে। একটা জিনিস পেয়েছি, দেখবে? কি? ওই দেখি। খাতাটা উল্টে পাল্টে দেখে সে, তারপর বলে, আচ্ছা ঠিক আছে, পরে ভালো করে খুঁটিয়ে দেখব। আজ উন্মেষের সঙ্গে সকালে কথা হয়েছে? হয়েছে। সে তার শুনলাম, তারপরে যদুবাবুর পাগলাপনা। গেলাম তার পিছু পিছু ঘরে। বাহ, তো মেয়েটার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, ওর সাথে দেখা হয়েছে, কিন্তু ওর ওপর সন্দেহ করার কোনো মানে হয় না। পা দুটো একেবারেই কঙ্কালসার। দাঁড়ানো তো দূরস্থ, উঠে বসতে পারে বলেও তো আমার মনে হয় না। আর কি দেখতে পেলে? আর দেখলাম যশস্বিনী, অপূর্ব সুন্দরী। তন্ময় হয়ে দেখছিলাম। ছবি? হ্যাঁ, ছবি, নয়তো কি আর ভূত। এই খাতা যদুবাবুর ঘর থেকেই পেলে? হ্যাঁ, ওতে যদুবাবুর নাটকের একাধিক সংলাপ রয়েছে। বেশ, বুঝলাম। তো আর কিছু দেখতে পেলে? মনে করে বলো তো। হ্যাঁ, একটা অদ্ভুত বিষয় যা প্রথমে অদ্ভুত লেগেছিল, তারপর যখন কারণটা শুনলাম। কি? উন্মেষের আঙুলের শুধুমাত্র তর্জনী, মধ্যমা আর অনামিকা, এই তিনটে আঙুলের দাগ। জিজ্ঞাসা করতেও বলে যে কি সেতার বাজাতে গেলে নাকি এই তিনটে আঙুলে মানে তারের চাপে এমন দাগ হয়ে থাকে। বুঝলাম। আমি একবার যাব। আজ সবার সঙ্গে আলাদা করে কথা বলতে হবে। কাল দ্বিতীয় পূর্ণিমা, মনে আছে তো? তাই যত তাড়াতাড়ি সম্ভব। দুপুরে খাওয়া দাওয়ার পর প্রথমে কথা বলার জন্য ডাকা হয় বাড়ির ছোট ভাই উমাপতিকে। খুব একটা যে তার আসার ইচ্ছে ছিল না তা তার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট। কিছু প্রশ্ন করব, আপনার বেশি সময় নেব না। সঠিকভাবে ভেবে উত্তর দেবেন, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমায় একটু তাড়াতাড়ি ছাড়বেন, আমার কারবার আছে। আপনি কাজ সামলে বাড়ি ফেরেন কখন? কারখানা বেশি দূর নয়, সারাদিন তদারকি করে ফিরতে ফিরতে রাত 9টা-10টা বাজে। বেশ, তো যেদিন ওই মন্দিরে ওই অলৌকিক ঘটনাটা সাক্ষ্য করলেন সেই দিন কখন ফিরেছিলেন? সেদিন একটু তাড়াতাড়ি ফিরেছিলাম, ওই 6টা নাগাদ। পূর্ণিমার আগের দিন মন্দির ঝাড়পোছ করার জন্য আমি একটু তাড়াতাড়ি ফিরি। আমি জানতাম রাতভর জাগতে হবে, তাই একটু বিশ্রাম নেব বলেই। আচ্ছা বেশ, তো সেদিন ঘর পরিষ্কার করতে গিয়ে কি দেখলেন? আমি আর বাবুলাল যখন ঘর পরিষ্কার করতে যাই, ঠিক কটার সময়? ওই ধরুন 2:30 নাগাদ। তার আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলাম, আসলে খুব ক্লান্ত ছিলাম তো। আচ্ছা বেশ, তারপর? তারপর মন্দিরের চাবি খুলতেই দেখি মন্দিরের ভিতরে থাকা রাধারানীর মূর্তিতে টাটকা সতেজ মালা। আপনারা তো বলেছিলেন ওই মূর্তি দিনের পর দিন পরিষ্কার হয় না, তাহলে তো মূর্তিতে ঝুল ধুলো এসব লেগেছিল, তাই তো? না, ঝুল ধুলো কিছুই ছিল না। মালাটা তার গলায় পড়ানো ছিল এবং চারদিকে ধূপের গন্ধ ছড়িয়েছিল। তারপর তারপর কি হলো? তারপর আবার কি হবে? তারপর এরকম অলৌকিক ঘটনা দেখতে পেয়ে আমি দাদাকে ডাক দিই। দাদার সাথে বাকি পরিবারের সদস্যরাও ছুটে আসে, কিন্তু আশ্চর্যভাবে তাদের আসার পর যখন মূর্তিটা দেখাই তখন আমিও অবাক হয়ে যাই। মূর্তির গলায় মালা তো নেই, ধূপ আর চন্দনের গন্ধ উধাও, এবং সব থেকে অবাক করা বিষয় যেটি ছিল তা হলো মূর্তির গায়ে সেই একই মাকড়সার জাল ধুলো রাতারাতি গজিয়ে ওঠে।
আর আমি মিথ্যাবাদী হয়ে যাই লোকের কাছে। আচ্ছা, এবার বলুন, আপনাদের তারের বাদ্যযন্ত্র তৈরি করার সময় কোন ধরনের তার বেশি ব্যবহার করা হয়? দেখুন, অনেক ধরনের তারই তো ব্যবহার করা হয়, স্টিল, ব্রোঞ্জ, নিকেল। বেশ, তো এইসব তারগুলোর মধ্যে সব থেকে ধারালো তার কোনটা? আগে আমার জ্ঞান অনুযায়ী স্টিল সব থেকে ধারালো। সিতারের ক্ষেত্রেও এ তার বেশি ব্যবহার হয়ে থাকে। একজন মানুষকে মারার মতো ধারালো, তাই তো? আপনি কি বলতে চাইছেন? না, আমি বলতে চাইছি যে একজন মানুষকে মারার জন্য তার সম্পর্কে জ্ঞান থাকাটা খুব দরকারি, তাই না? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। কি বলতে চাইছেন? আমার ভাইপোকে আমি মারতে চাইছি? আহা, তা কখন বললাম? আচ্ছা, আপনি এবার আসতে পারেন। নমস্কার। একটু রাগ নিয়ে আর চোখে একবার অদ্বৈতর দিকে তাকিয়ে ঘর থেকে গটগট শব্দ করে বেরিয়ে যায় সে। এরপর উমাপতির স্ত্রী সরলা বালাকেও প্রায় একই ধরনের প্রশ্ন আবারও জিজ্ঞেস করে অদ্বৈত। তবে প্রশ্নের উত্তরে কোনো হেরফের আসে না। শুধু একবারই তিনি একটু বিরক্তির সুরে বলে ওঠেন, বলি তুই মেয়ে হয়েছে তো কি হয়েছে বটে? শরীরের রক্তে তার মিথ্যে কথা কইবে না বটে। তারা যে বাড়িরই সন্তান, সম্পত্তি পাবিনি মানে? উন্মেষে যতখানি ভাগ আছে, আমার মেয়েদের কপালেও ঠিক ততখানি ভাগ আছে। নিজের হকের প্রাসাদ, এই আমি বলে দিলুম। চিরকাল তো ছোট ভাইকে বঞ্চিত করেই গেল। ওই পাগলটাকেও কার বাড়ির অংশীদারি করে রেখে দিয়েছে, হ্যাঁ? তাও শুধু নাম মাত্র। মেয়ের বাপটা খেটে খেটে মরবে, বাপের জন্মে এরকম সম্পত্তি ভাগের কথা শুনিনি বাপু। সরলা দেবী, আপনি এই বাড়ির মেজ বউয়ের মৃত্যু সম্পর্কে কিছু বলতে পারবেন? দিদিকে তো দেখেছি কইটুকু দিন হবে। আমার বিয়ের কিছু মাস পরেই তো সে গায়ে আগুন দিয়ে মরল। এরম এক পূর্ণিমার দিন সবাই যখন জোগাড় করার জন্য ব্যস্ত, তখন হঠাৎ বড় বাবুর কান্নার আওয়াজ পাওয়া যায়, আর আমরা ছুটে গিয়ে দেখি ওই অবস্থা। আপনি তখন কোথায় ছিলেন? উন্মেষের তখন জ্বর, চোখ খুলতে পারছিনি বটে। উন্মেষের ঘরে ওকে জল পট্টি দিচ্ছিলুম বটে। যা অবস্থায় ছিলুম ভেজা হাতে, সেই অবস্থাতেই ছুটে আসি। তারপর যা দেখি গো, বাবারে বাবা, কি আর বলি। আর এসব অলক্ষণে কথাও বলিনি তো বটে। তবে শুনে রাখো, সে বউয়ের রূপের দেমাক ছিল অনেক। হ্যাঁ, এত রূপের দেমাক, তাও আবার কিনা রাই রানীর সামনে। আর একটাই প্রশ্ন করব আপনাকে, যখন মন্দির পরিষ্কার করার জন্য বাবুলাল আর আপনার স্বামী গিয়েছিল, তখন আপনি কি করছিলেন? আমি দিদির সাথে গল্প করছিলাম মন্দির নিয়েই। দিদি মানে বাড়ির বড় গিন্নি, নিভারানী? আগে বুঝলাম। আচ্ছা সরলা দেবী, এবার আপনি আসতে পারেন। আমার যা জানার তা জানা হয়ে গিয়েছে। ধন্যবাদ। সরলা দেবী ঘর থেকে চলে যাওয়ার পর আমি অদ্বৈতর দিকে একবার আর চোখে তাকালাম। অদ্বৈত আমার মনের কথা কেড়ে নিল। মুচকি হেসে বলল, চোখগুলো দেখলে? লেডি ম্যাকবেথ বলছো? এরপর উমাপতিবাবুর বড় মেয়ের সাথে কথা হয়। তাকে দেখে মনে হয় সে খুবই অপ্রস্তুতে পড়েছে। উত্তর দিতে চাইছিল না। এক প্রকার জোর করেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাও যে খুব একটা সদুত্তর পাওয়া গেছে তাও নয়। অর্ধেক কথা তার মুখে, অর্ধেক কথা তার পেটে। আচ্ছা, তুমি তো ভালো সেতার বাজাতে পারো, একদিন একটা কিছু বাজিয়ে শোনাবে? আগে নিশ্চয়ই শোনাবো। কবে শোনাবে? আপনি যবে বলবেন। যদি বলি আজ, এখন শোনাবে? মশকরা করছেন? আবার এখন কেন? আপনি শোনাবেন? দেখুন, সবার মন মেজাজ ভালো নেই, তার উপরে আপনি খামোখা জোর করছেন আমাকে। গান বাজনা তো মনের উপরে নির্ভর করে, তাই না? আচ্ছা, এত রেগে যাওয়ার তো কিছু হয়নি। ঠিক কবে আপনার সেতার শুনতে পাবো সেটা একটু বলবেন? তবে হ্যাঁ, আর একটা প্রশ্ন করি। আপনি তো লেখাপড়া জানেন, আপনার মনে হয় না ভূত রাত্রিবেলা ভয় দেখানো ছেড়ে দিয়ে হঠাৎ সুন্দর হাতের লেখায় চিঠি কেন লিখতে যাবে? আপনি কি বলতে চাইছেন? যা বলতে চাইছে সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। আচ্ছা, যেদিন মন্দিরে যার খোঁজ করা হচ্ছিল, সেদিন রাতে আপনি কোথায় ছিলেন? বোন ঘুমিয়েছিল, বোনের পাশে আমি শুয়েছিলাম। তবে এবার আমি আসছি। আমার আর কিছু জানাবার নেই আপনাকে, যা বলার আমি বলে দিয়েছি।
বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তন্দ্রিমা। এরপর কথা হয় বড় বাবুর সাথে। প্রথম থেকে সবাইকে যা জিজ্ঞেস করা হয়েছিল তাকেও গতানুগতিকভাবে সেই একই কথা জিজ্ঞেস করা হয়। তবে যা বাড়তি জিজ্ঞেস করা হয় তার উত্তরও বড়বাবু খুব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেন। আপনি কি বলেন, ঘটনাটা যদি অলৌকিক কিংবা অদ্ভুতের কাণ্ড হিসেবে একটাবারের জন্য মেনে নেওয়া হয়, তবেও একটা খটকা থেকেই যাচ্ছে, তাই নয় কি? কি খটকা? আর এটাকে আমি মোটেও ভৌতিক ঘটনা হিসাবে দেখছি না অদ্বৈতবাবু। এ নিশ্চয়ই কোনো মানুষের কাজ। এই ঘটনা যদি 20 বছর আগের অভিশাপী হয়ে থাকে, তবে যশস্বিনী নিজের গায়ে নিজেই আগুন ধরিয়েছিল। তার মানে সে ভক্তিতে লীন হয়ে তার ঈশ্বরের কাছেই যেতে চেয়েছিল। তাহলে তার অভিশাপ লাগবে কেন? ব্যাপারটা কেমন একটা গোলমেলে ঠেকছে না? এবার আরো একটা খটকা। আপনি বলেছিলেন আপনার মেজ বৌমার নাকি মাথার রোগ ছিল, যে কিনা তার না জন্মানো সন্তানকে এত ভালোবেসেছিল যে তাকেই মৃত্যুর দিকে ঠেলে দিল ভক্তির জন্য। দেখুন, আমি তো আপনাকে আগেই বলেছি ও পাগল ছিল আর কি। আজ রাত্রে নিশ্চয়ই মন্দিরে ঝাড়পোছ করা হবে। সবাই এতটা ভয় পেয়ে আছে, ওই মন্দির খোলা হবে কিনা সেটাই ভাবনার বিষয়। অবশ্যই খুলুন। এই ফাঁকে আমার মন্দিরটাও দেখা হয়ে যাবে, মূর্তি দর্শন করাও হয়ে যাবে। আচ্ছা, ঘটনার দিন রাত্রে আপনি কি করছিলেন বললেন? আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। সেদিন রাতেও ঘুমিয়ে পড়েছিলাম। মন্দির পরিষ্কারের দিকটা আমার ওই ছোট ভাই দেখে। আচ্ছা বেশ, এখন তবে আসি। বুঝলে নিহার, আরো একজনের সঙ্গে খুবই কথা বলার দরকার। কে? নিবারানী দেবী? তার সাথে তো কথা বলবোই, কিন্তু আমার মনে হচ্ছে আরো একটা কিছু আছে যেটা উন্মেষ জানে, কিন্তু ভয়ে অথবা অন্য কোনো কারণে বলতে চাইছে না। আর তাছাড়া আরো একটা বিষয় আছে, যদুবাবুর ঘরটা আমি নিজে একটুখানি দেখতে চাই। আচ্ছা বেশ, তো কাল পূর্ণিমা, হিসেব মতো মন্দির ঝাড়পোছ করার কাজ আজ রাতেই করা হবে। বিরাট বড় প্রাসাদপুরীর ছাদে এক কোণে দাঁড়িয়েছিল উন্মেষ। এই দুদিনে তাকে লক্ষ্য করেছি। মানসিক অবসাদেই হোক কিংবা ভয়, উন্মেষ একাকিত্বটাই পছন্দ করছে। উন্মেষের কাছে গিয়ে অদ্বৈত বলে, দেখো, আমি জানি তুমি আমার থেকে আরো অনেক কিছু লুকিয়ে গেছো। এখনো যদি বাঁচতে চাও তাহলে বলো। আর হ্যাঁ, আমি কিন্তু আর আপনি বলতে পারছি না, তুমি আমারই বয়সী, আখেরে লাভ তোমারই। না, আমি কিছু লুকোইনি। উন্মেষ, আবারও বলছি, তোমার যদি মনে হয় আমাকে কিছু বলার আছে তাহলে তুমি আমায় বলতে পারো। আপনি মেজো কাকাবাবুর ঘরটা দেখবেন বলছিলেন না? আচ্ছা বেশ। আপনাকে না একটা কথা বলা হয়নি। আমি যে শুধু চিঠিটা পেয়েছি তা নয়। তার মানে? চিঠি পাওয়ার আগে আমি আরো কিছু অনুভব করি। কি অনুভব করো? যা অনুভব করি তা শব্দে ব্যাখ্যা করলে আপনি আমার উপর বিশ্বাস করবেন? হ্যাঁ, অবশ্যই করব। পূর্ণিমার ঠিক 2 দিন আগে রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। তখন দেওয়াল ঘড়ি নিরবিচ্ছিন্ন টিকটিক আওয়াজ করে চলেছে। কোলবালিশ টেনে আবার পাশ ফিরে শুতে যাব, ঠিক তখনই অনুভব করলাম খুব মিষ্টি একটা বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে কোথা একটা থেকে। ঘড়িতে তখন রাত 2:30, আর কয়েক ঘন্টা পরেই ভোর হবে। এত রাতে বাদ্যযন্ত্রের সুর তুলছে কে? বিছানা ছেড়ে উঠে পড়লাম। বিছানার ঠিক মাথার কাছটায় পাল্লা লাগানো একটা বড় জানলা, সেটা রাতে বন্ধ করেই ঘুমাই। জানলা থেকে কিছুটা দূরে পাশের কলতলা লাগোয়া ভাঙা মন্দিরটা চোখে পড়ল। মন্দিরের ভাঙা জানলাটা থেকে একটা লম্বাটে গোছের মেয়েলি হাত দেখা যাচ্ছে, যেন আপন ছন্দে নাচছে কোনো কিশোরী মেয়ে। মন্দিরে খুব আবছা নীল আলো জ্বলছে। সেই আলোর কিছুটা আভা হাতটার উপরে এসে পড়তেই বুঝলাম ঠিক যেন মরা মানুষের হাত। কৌতূহল হতে আমি জানলার একেবারে কাছে চলে আসি। কাছে আসতেই বাদ্যযন্ত্রের আওয়াজ আরো মিহি এবং স্পষ্ট হয়ে ওঠে। এই বাদ্যযন্ত্রের আওয়াজ, সুর আমার খুব চেনা।
হঠাৎ বুকটা কেঁপে ওঠে। কেমন যেন নেশা জড়ানো সুরটা। মনে হয় একরাশ শীতল কান্না, যন্ত্রণা ছুটে পালাতে গিয়ে ওই তারগুলোর মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমি ঠিক বলে হিসেব গুলিয়ে ফেললাম। আমি খেয়াল করিনি জানলাটা সে রাতে বন্ধ করে শুয়েছিলাম। আমার নজরে আসে জানলার ঠিক নিচে সেই নীল খাম পড়ে। আমি তাড়াতাড়ি খামটা কুড়িয়ে এনে বিছানার উপর বসে হাঁপাতে হাঁপাতে খামটা খুললাম। কিন্তু কিন্তু চিঠিটা পড়ে শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। উন্মেষ গল্পটা বলছিল, এমন সময় এক গ্লাস দুধ নিয়ে প্রায় ছুটতে ছুটতে আসে সরলা দেবী। পান চিবোতে চিবোতে বলে, কি রে, তোকে এদিক ওদিক খুঁজছি, তুই কোথায়? হ্যাঁ, এই হলুদ মেশানো দুধ কানা খেয়ে নিস? হ্যাঁ, শরীরটা যা করেছিস। এক কাজ করো, আমার ঘরের টেবিলের উপর রেখে দিয়ে আসো চাপা দিয়ে। আচ্ছা। একটা প্রশ্ন করি, ছোট কাকিমার সঙ্গে তোমার খুবই ভাব, তাই না? হ্যাঁ, বিয়ে হয়ে আসার পর থেকে উনি আমায় মায়ের মতো মানুষ করেছেন। যা খুনসুটি আবদার সবই তো ছোট কাকিমার কাছে। এমনকি জ্বর হলে সারা দিন রাত কাজ ফেলে আমার ঘরেই পড়ে থাকতো, এখনো থাকে। যাকে, তো এই ঘটনাটা তুমি আমাকে আগে বললে না কেন? বাবা বারণ করেছিল, বলেছিল এটা আমার মনের ভুল, আর যদি নাও হয়ে থাকে তাহলেও যেন এই কথা কাউকে বলে বিভ্রান্তির সৃষ্টি না করি। কিন্তু আমি একদম সত্যি কথা বলছি, আমি স্পষ্ট দেখেছি। কথা বলতে বলতে যদুবাবুর ঘরে ঢোকে অদ্বৈত। খুব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে সে। দেওয়ালে লাগানো ছবিটার সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মোহিনীর সঙ্গেও কথা হয় তার। একটু অবাকই হই, অদ্বৈত চট করে এরকম কারোর সাথে করে না। মোহিনীর হাতটা ধরে সে বলে, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে এবং তোমার সেতার আমি ঠিক শুনবো। মোহিনী ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতে চায়, কিন্তু দুর্বলতার কারণে তার মুখ থেকে অস্পষ্ট শব্দ ছাড়া আর কিছুই বোঝা যায় না। এরপর বিকেলে ঘরের বাকি দুই সদস্য নিভারানী দেবী এবং বাবুলাল দুজনকেই একই প্রশ্ন করা হয়। নিভারানী দেবী বলেন সেদিন রাতে তিনি সরলার সাথেই গল্প করছিলেন। বাকি প্রশ্নের উত্তরও সে আর 5 জনের মতোই দেয়। আর বাবুলালকে জিজ্ঞেস করতে বলে সে নাকি সেদিন মদ খেয়ে পড়েছিল। ঘরে ফিরে এসে আমি অদ্বৈতকে জিজ্ঞেস করি, কি গো, কিছু বুঝতে পারলে? দেখো, যা বুঝতে পেরেছি তাতে সম্পত্তির জন্য এই খুন করার চেষ্টা করা হয়েছে, এটা ঠিক। কিন্তু এর পেছনে আরো একটা গল্প আছে যেটা আমাকে খুঁজে বার করতেই হবে। আরও একটা গল্প? তার মানে? যদুবাবুর মাথার ব্যামো আছে ঠিক কথা, কিন্তু তার সব কথা উড়িয়ে দেওয়া যায় না। মানে? ওনার মাথার ব্যামো আছে মানলাম, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে বড়বাবুরও মাথার ব্যামো কিছু কম নয়। কিন্তু সেটা ঠিক কি ধরনের? আচ্ছা নিহার, যদুবাবুর ঘর থেকে যে ডায়েরিটা পেয়েছো সেই ডায়েরিটা একবার দাও তো। এই যে এই 7 নম্বর পাতাটা একবার জোরে জোরে পড়ো তো। শেষে এই কি আমার পরিণাম কৃষ্ণ? এই বৃদ্ধ জীবনে কি তোমার ভক্তের ভবিতব্য? না 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 না, এত বড় অন্যায় তুমি তোমার ভক্তের সাথে ঘটতে দিতে পারো না। তোমার আরাধ্যার সঙ্গ এই কঠিন মুহূর্তে কোনোভাবেই ত্যাগ করতে পারবো না। যদি এই জীবনে তোমাকে পাওয়ার জন্য লোকে তোমার আরাধ্যার জাত ধর্ম তুলে কথা বলে, তবে প্রয়োজনে তোমাকে নেমে আসতে হবেই হে মাধব। কিন্তু আজকে যে অন্যায় তার সাথে ঘটল, তুমি তার প্রতি বিধান করো হে সুদর্শনধারী। তোমার স্বরূপ ভুলে তোমাকে আজ যারা শুধু প্রেমের দেবতা হিসেবে কল্পনা করছে, তোমার ভক্তকে, তোমার আরাধ্যাকে জাত তুলে অপমান করছে, তাদের শাস্তি দিতে তোমার যেন হাত না কাঁপে প্রভু। কি মনে হলো এটা পড়ে? দ্রৌপদী মনে তো হচ্ছে দ্রৌপদীর সংলাপ। বেশ্যা থেকে শুরু করে এমন কোনো অপমান নেই যেটা তাকে করা হয়নি। শুধুই কি দ্রৌপদী? আমার কিন্তু সেটা মনে হয় না।
কি বলছো? বললাম না, বড়বাবুরও মাথার ব্যামো কম ছিল না। আচ্ছা নিহার, তুমি কি রাধার সহস্র নাম জানো? হ্যাঁ, ভারী চমৎকার বললে তো। ঠাকুর নিয়ে দিনরাত চর্চা করো তুমি, আর শেষে কিনা এক নাস্তিক লাল বিশ্বাসী মানুষকে জিজ্ঞেস করলে? মস্করা করো না, আমি খুব ভালো মতোই জানি যে তুমি জানো। হ্যাঁ, জানি বই কি। আচ্ছা শোনো, তাহলে শ্রী রাধা, শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ বল্লভা, শ্রীকৃষ্ণ সংযুক্তা, শ্রী বৃন্দাবনেশ্বরী, শ্রীকৃষ্ণ প্রিয়া, শ্রী মদন মোহিনী, আর হচ্ছে শ্রী যশস্বিনী। দাঁড়াও দাঁড়াও, কি বললে আরেকবার বলো। কোনটা, শেষেরটা? হ্যাঁ, শেষেরটা। শ্রী যশস্বিনী। যশস্বিনী, এই আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো নাকি? ভাবতে ভাবতে দুজনেই চুপ করে গিয়েছিলাম। হঠাৎই পেছন থেকে একটা টান অনুভব করি। দাদা, কিছু বলবে? আমার পুতুলের জন্য কলকাতা থেকে দুটো জামা এনে দেবে? বিদিশা, বাড়ির ছোট ভাই উমাপতির ছোট মেয়ে, হাতে একটা ছেঁড়া পুতুল নিয়ে আমার সামনে এসে হাজির হয়েছে। অদ্বৈত তাকে আদর করে কোলে তুলে নিয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই দেব। তার আগে একটা প্রশ্নের উত্তর দেবে। ঠিক ঠিক উত্তর দিলে আমি তোমাকে অনেক রঙের জামা এনে দেব। সত্যি? একদম সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, যেদিন রাতে তোমার দাদা ভাই, কাকু, জেঠু সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল, সেই দিন রাতে তুমি ঠিক কি করছিলে? ওই যেদিনকে দাদাভাই খুব ভয় পেয়ে গিয়েছিল, ওকে তো ঠাকুর ভয় দেখিয়েছিল। সেদিন তো আমি ঘুমোচ্ছিলাম, কিন্তু সবাই এত চিৎকার করছিল, আমারও ঘুম ভেঙে গিয়েছিল। তারপর? আগে আমার ঘরে চলো, আমার সাথে খেলবে। মা তো রান্না করছে, মাকে বললাম খেলবো, মা বউকে ঘরে পাঠিয়ে দিল। তাতে কি আছে, আমি খেলবো। অদ্বৈত বিদিশাকে কোলে নিয়ে তার ঘরে যায়। বিদিশার সাথে খেলতে খেলতে সে বাচ্চার মতো মিশে গেলেও তার চোখ ছিল ঘরের প্রতিটা কোণায়। বিদিশা কতগুলো খালি আতরের শিশি নিয়ে পুতুলের গায়ে মাখাচ্ছে। আর তারপর? তারপর কি হলো? তারপর আর কি, একা একা আমার খুব ভয় লাগছিল। মা ভোরবেলা এসে আমাকে আবার ঘুম পাড়িয়ে দিল। কেন ভয় লাগছিল? তোমার পাশে তো তোমার দিদি শুয়েছিল। কই না তো, আমায় ঘুম পাড়িয়েই তো দিদি বেরিয়ে গিয়েছিল। আমি কিন্তু তখনও ঘুমাইনি। কোথায় বেরিয়ে গিয়েছিল? দিদি তো আগের দিনও ঘুম পাড়িয়ে বেরিয়ে গিয়েছিল। তারপর যখন ফিরে এলো, তখন ওর হাতে খুব ব্যথা লেগেছিল গো। বলল কেটে গেছে, ওষুধ লাগাতে গেছিল। আচ্ছা বেশ বেশ, আবার যখন আসবো তখন তোমার পুতুলের জন্য অনেক জামা কিনে আনবো, কেমন? আর এই আতরগুলো কার? মায়ের। শিশুগুলো ফাটলে কিন্তু খুব বকবে, আর তোমার পায়েও লাগবে। যাও, এগুলো রেখে দাও। বলে ঘর থেকে বেরিয়ে যায় অদ্বৈত। ঠিক যতটা প্যাঁচালো কেস ভেবেছিলাম নিহার, এটা তো তার থেকেও বেশি সহজ। আমাদের বোধহয় বেশি দিন আর এই বাড়িতে থাকতে হবে না। মন্দির খুলে ঝাড়পোছ করতে করতে কিছু একটা হয়ে যাবে, মন বলছে। কি হবে জানি না। সেদিন রাতেই সবাই একসাথে জড়ো হয়েছিলাম মন্দিরটার সামনে। কিরকম একটা গা ছমছম করছিল। মন্দির খোলা হবে, তবে সবার খুব একটা ইচ্ছে নেই অবশ্য। বড়বাবু বলেন, সেই দিনকার পর আমি নতুন তালা লাগিয়েছি। আমার মনে হয় না আর কিছু হবে। সবাই ওই খামোখাই ভয় পাচ্ছ। এই যে অলৌকিক ঘটনা গো, দেবীর কাছে কি নতুন কি পুরনো, তুমি তুমি ভুল করছো। ছাড় তো সব অলৌকিক টলৌকিক। এ কি, মূর্তি কই, কোথায় গেল? সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমিও বিস্মিত হই। আবার একটা অলৌকিক ঘটনা। আমি দেখলাম অদ্বৈত কোণে দাঁড়িয়ে হাসছে।
অদ্বৈত একটু মুচকি হেসে বলে ওঠে, আপনাদের তো অবাক হওয়ার কথা নয়। তার মানে এখানে যখন আপনারা সবাই উপস্থিত আছেন তখন এই গল্পটা এখানেই সমাপ্ত করা হোক। মানে কি বলতে চাইছেন আপনি? আপনি জানতেন যে মূর্তি থাকবে না? দেখুন, আমি হয়তো এটা জানতাম না, কিন্তু অবশ্যই জানতাম যে কোনো একটা অলৌকিক ঘটনা আজও ঘটবে এবং কারা ঘটাবে। একটু খুলে বলবেন, তাহলে বুঝতে সুবিধা হয় আর কি। তাহলে প্রথম থেকে শুরু করি। প্রথম পর্বটা খুবই সরল, তাই না? সরলা দেবী। আবার আমার নাম কেন? মানে কি হয়েছে? আমি তো কিছুই জানি না। আপনি কিছু জানেন না বললে আপনার স্বামী আর বড় মেয়ের হাজতবাস হবে। আপনি সেটাই চান তো? না মানে আমি কিছু করিনি তো। আরে আমি কিছু জানি না। আরে তুমি তো আমি তো মানে সত্যিটা বলুন। শাস্তি হলেও খুব সামান্যর ওপর দিয়ে যাবে, কিন্তু যদি মিথ্যে বলেন তাহলে কিন্তু আপনারই পরিবারের দুজন নির্দোষ মানুষের ঘাড়ে আপনার পাপের বোঝা পড়বে। মনে রাখবেন। আমি কিছু করিনি কো। আমি কিচ্ছু করিনি। যাক, সত্যিটা আপনি এখনো বলবেন না, তাহলে আমি বলি, আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, কেমন? উন্মেষের সঙ্গে এই বাড়ির সব থেকে ভালো সম্পর্ক আপনার, মানে তার ছোট কাকিমার। বিয়ে হয়ে আসার পর থেকে ও আপনাকে সব থেকে বেশি ভালোবেসেছে। নিভারানী স্বভাবে খুবই কড়া ধাতের মানুষ ছিলেন, তাই যা কিছু খুনসুটি আর কি সম্পর্ক ছিল তা আপনার সাথে। একটু বড় হওয়ার পর ওর ঘরে আপনার যাতায়াত অনেক বেশি হয়, ঠিক বন্ধুর মতো। এই দুদিনে আমরাও সেটা বুঝতে পেরেছি। কি ঠিক বলছি তো? আপনি চুপ করে আছেন, তার মানে ধরে নিচ্ছি আমি ঠিকই বলছি। তাহলে সবটা ঠিক ভেবে গল্পটা আরো কিছুটা এগিয়ে নিয়ে যাই। উন্মেষের ঘরে যাতায়াত থাকার জন্য আপনি এইটুকু বুঝতে পারেন যে ওর ঘর থেকেই একমাত্র ওই ভাঙা মন্দিরটা আড়াআড়িভাবে দেখা যায়, যেটা অন্য কারোর ঘরের জানলা দিয়ে দেখা যায় না। মেজ ভাই যদুনাথের মাথার সমস্যা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার এক মেয়েও শারীরিকভাবে অক্ষম, কিন্তু যাবতীয় কারবার সামলাবার দায়িত্ব আপনার স্বামীকে পালন করতে হয়। কিন্তু এই বাড়ির সম্পত্তি ভাগের নিয়ম অনুযায়ী 3 ভাই পাবে সমান ভাগ এবং তার ছেলেমেয়েরা পাবে তার সম্পত্তি। এখানেও আবার ভাগ। সেই প্রথায় বলা আছে মেয়েরা পাবে গয়না আর ছেলেরা পাবে এই বিরাট প্রাসাদ এবং কারবার। তাই একমাত্র ছেলে হিসাবে উন্মেষ পাবে এই বিরাট বড় প্রাসাদ আর কারবার। কিন্তু আপনার মাথায় তখন এলো সম্পত্তির চিন্তা। আপনার বিবেক বুদ্ধিকে তখন আপনার লোভ গ্রাস করে ফেলেছে। এই বাড়ির রক্ত হয়েও নাকি এই বিরাট প্রাসাদ আর কারবার পাবে শুধুমাত্র একজন। লোভ আপনাকে তখন বদ্ধ উন্মাদ করে তোলে। আপনার আর উন্মেষের এই ভালো সম্পর্ককে কাজে লাগিয়েই আপনি আপনার বড় মেয়েকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। কি তন্দ্রিমা, তাই তো? এসব আপনি কি বলছেন? যে করেই হোক পুরনো আতঙ্ককে ফিরিয়ে আনতে হবে, এটাই ছিল টার্গেট। তাই লাস্যময়ী এক নারী মূর্তিতে রূপান্তর করেন তন্দ্রিমাকে। তারপর ঠিক সেই সাজানো হাতটা দিয়ে জানলা দিয়ে নৃত্যের ভঙ্গিমায় দেখানো হয় উন্মেষকে, ঠিক চিঠি ফেলার আগের মুহূর্তে। তবে এখানে রয়ে গেল আরো দুটো খটকা। উন্মেষ তো ঘরের জানলা বন্ধ করে ঘুমোয়, তাহলে খুলল কে? এখানেও সেই সেতারের তার। এই তার খুবই সূক্ষ্ম, তাই অন্ধকারে দেখা যায় না। ওই যে উন্মেষের ছোট কাকিমার যাতায়াত তার ঘরে খুব বেশি, তারই সুযোগ নিয়ে খুব দক্ষতার সঙ্গে সেই তারটা বাঁধলেন জানলার ছিটকানিতে। এমনভাবেই তার শেষ প্রান্তটা বাইরে থেকে বার করে রাখলেন যাতে আলগা টান দিলেই সেই ছিটকানিটা খুলে যায়। এবার দ্বিতীয় খটকা, সেই অদ্ভুতুরে ঘটনার সাথে সেতারের সুর। কে বাজিয়েছিল সেই সুর? যদি তন্দ্রিমার হাত দেখা গিয়ে থাকে তবে সেই সেতার কে বাজাচ্ছিল? নিশ্চয়ই খুব দক্ষ কেউ। আচ্ছা বড়বাবু, আপনি বলেছিলেন যে এই বাড়ির 4 সন্তানই সেতার বাজাতে পারে, ঠিক ঠিক বলছি তো? হ্যাঁ, পারে তো। তার মানে উন্মেষ বাদ দিয়ে এখনো রয়েছে বাকি 3 জন, তারাও খুব সুন্দর সেতার বাজাতে পারে। রাগ সম্পর্কেও তাদের জ্ঞান আছে। বিদিশা খুবই ছোট, সবে শিখছে, তাই ওকে তালিকা থেকে বাদ দেওয়াই যায়। এই সুর পাকা হাতের বাজানো,
তাই রইল বাকি মোহিনী। খুব ভালো বুদ্ধি খাটিয়ে মোহিনীর নামে দোষটা চাপিয়ে দেওয়া যেত, তাই না? কিন্তু মোহিনী যে সেতার বাজায়নি সেটা আমি বুঝতে পেরে যাই। এটার জন্য অবশ্য নিহার আমায় খুব সাহায্য করেছে। নিহার আমাকে বলে দেয় যে সেতার বাজানোর জন্য নাকি তর্জনীর মধ্যমা এবং অনামিকাতে চাপ পড়ে, ফলে একটা দাগ পড়ে যায়। যে নিয়মিত সেতার বাজায় সে খুব ভালোভাবেই সেটা বুঝবে। উন্মেষের হাতটা তুলে ধরে দেখায় অদ্বৈত। এ দেখুন, ওর হাতেও সেই দাগটা রয়েছে, তন্দ্রিমা কিংবা বিদিশার হাতেও এই দাগটা রয়েছে, কিন্তু মোহিনীর হাতে এরকম কোনো দাগ নেই। ওর হাতটা ধরে আমি এটাই পর্যবেক্ষণ করেছিলাম। এরা বাদ দিয়ে এরকম দাগ আছে আর একজনের হাতে, সেটা মেজ কাকাবাবু। সেদিন রাতে মেজ কাকাবাবু সেতার বাজিয়েছিলেন। ধরে উনি রোজ রাতেই সেতার বাজান, যেটা আপনারা মোহিনীর বাজানো বলে ভুল করে থাকেন। আর এটা জানে বাড়ির একজন মাত্র সদস্য। তবে আসবো সে বিষয়ে। এবার আসি মন্দিরের পিছনে ঝোপের মধ্যে তারের ব্যাপারে। বাবুলাল, তুমি কিছু বলবে নাকি আমিই বলবো? না দাইদা বাবু, আমি এই কাজ সম্পত্তির লোভে করি নাই দাইদা বাবু, আমি করি নাই। আমি জানি তুমি সম্পত্তির লোভে এই কাজ করোনি, নিশ্চিন্ত থাকো। তোমার করার উদ্দেশ্যটাও আমি স্পষ্ট করেই বুঝিয়ে বলবো। ওই ঝোপের পিছনে সেতারের তার লাগিয়ে আসে বাবুলাল আর তন্দ্রিমা। সেই তার লাগাতে গিয়ে তন্দ্রিমার হাত কাটে। এখানেও সরলা দেবী তার স্বামীর ব্যবসার জ্ঞানকে সেই কাজে লাগায়। ব্যবসার জন্য তার ঘরে একাধিক সেতারের তার আসে, তবে গোনাগুনতি। আমার মতে যে তারগুলো বাতিল করা হয় সেই তারগুলোই একটা জায়গায় জমিয়ে রেখে আপনি ব্যবহার করে গেছেন। এবার আসি মন্দিরের মালা আর ধূপচন্দনের গন্ধ। এটাও সরলা দেবীর কাণ্ড। নিভারানী তার ছেলে উন্মেষকে মাঝে মাঝে এই চাবিটা রাখার জন্য দেয়। এখানেও আপনি সেই ভালোবাসার সুযোগ নেন। সেই চাবির নকল করে আপনি আর একটা চাবি বানান, আর তালা খুলে আপনি মূর্তির গলার সতেজ টাটকা মালা আর তার সাথে ধূপের গন্ধ মাখিয়ে একটা অলৌকিক আবহ সৃষ্টি করেন। এবার আসি এই ধূপের গন্ধের রহস্যে। দেখুন, যে ধূপের গন্ধ আপনারা পেয়েছেন সেটি আদতে ধূপ চন্দনের গন্ধ নয়, এটা হলো আতর, যেটা সম্ভবত মালায় লাগানো ছিল। তাই মালা সরিয়ে দেওয়ার ফলে সেই গন্ধটাও চলে যায়। তবে হ্যাঁ, সরলা দেবী এই কাজটা করেননি। তিনি এই কাজ করান তার মেয়ে তন্দ্রিমাকে দিয়ে। আপনার উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে যেমন তেমন করেই হোক না কেন বাড়িতে পুজো শুরু করা, তাহলে এই মৃত্যুকে আরো ভালোভাবে অলৌকিক বলে চালানো যাবে। কিন্তু এখানেই হয়ে গেল আপনার বিপত্তি। অলৌকিক ভাব দিতে গিয়ে ভূতকে দিয়ে চিঠি লিখিয়ে ফেললেন, আর চিঠিটাও লেখালেন একটা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে। চিঠির হাতের লেখা আর যদুবাবুর হাতের লেখা একই, তবে বলতে হবে আপনি কিন্তু খুব ভেবেচিন্তেই পরিকল্পনা করেছিলেন। যেভাবেই হোক, শেষটা যদুবাবুকে দিয়েই হচ্ছে, তাই খুব সহজেই যদুবাবু দোষী। পাগল লোক, ও আর কি বলবে। কিন্তু আপনার ছোট মেয়ে অজান্তেই এমন কিছু ইঙ্গিত দেয় যাতে করে আমার কাজটা আরো সহজ হয়ে যায়। কিন্তু আজকে মূর্তির উধাও হয়ে যাওয়া, এবার তো তালা বদল করা হয়েছে, আর সেই তালার চাবিও তো আমার কাছে আছে। আস্তে আস্তে, ধীরে ধীরে সবটা বলছি। প্রথমবার এইসব কাণ্ড ঘটার পর মন্দিরের তালা পাল্টানো হয়, কিন্তু নতুন তালার চাবি নকল করা খুব একটা কঠিন কাজ নয়, তাই আবার একখানা অলৌকিক ঘটনা ঘটাতে হলো। কি কাণ্ড! ঘরের ভিতর থেকে মূর্তি উধাও। তবে এই কাজ সরলা দেবী কিংবা তন্দ্রিমা কারোর পক্ষে করা সম্ভব নয়। বাবুলাল নিজে এবং আরো কয়েকজন লোকের সাহায্য নিয়ে এই কাজটা করে, কারণ মূর্তি 2 ফুটের হলেও সেটা পাথরের, তাই যথেষ্ট ভারী। চুপ করে থেকো না বাবুলাল, যদি তুমি চুপচাপ থাকো তাহলে কিন্তু আমি জানবো আমি সব ঠিক বলছি। পাই ধরি, আর এরকম করবো নি বটে বাবু। আমি পুলিশে দিও না বাবু, আমি আর করবো নি। ওনার ওনার কথা মতো সব কাজ করিছি বাবু, আর করবো নি। ওঠো ওঠো ওঠো, পায়ে ধরতে নেই। তবে মূর্তিটাকে লুকিয়ে কোথায় রাখলে সেটা বলো, সেটা জানি না। ওই ওই ঝোপের মধ্যে। তুমি ভালো মতোই জানো ওই ঝোপের মধ্যে সাপখোপের উপদ্রব রয়েছে, তাই বাড়ির লোক যাতে টের না পায়
তাই ওখানেই মূর্তিটা রেখেছো, তাই তো? হ্যাঁ বাবু, আর করবুনি বটে। ছি ছি ছোট, ছি 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 ছি, তোকে এতটা ভালোবেসেছিলাম, আর শেষে কিনা ওই বাচ্চা মেয়েটাকে কাজে লাগালি তুই। ছি, ঠাকুর নিয়ে খেলা। আহা, এখনো শেষ হয়নি। আচ্ছা, সরলা দেবী কোন ভয়কে কাজে লাগিয়ে এই সমস্ত ঘটনা ঘটাতে চেয়েছিল সেটা আপনারা জিজ্ঞাসা করলেন না? বড়বাবু, আপনি এই ভুতুড়ে হাত দেখার কথাটা উন্মেষকে বলতে বারণ করেছিলেন কেন? ও বাচ্চা ছেলে, কি দেখতে না কি দেখেছে, এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হবে সেই জন্য। তাই? শুধু কি সেই জন্য? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে তাহলে সত্যিটা বলতে বাধ্য করালেন। আমি নিজের মুখে বলছি, তবে আপনি বললে হয়তো আপনারই সুবিধা হতো। আচ্ছা সরলা দেবী, আজ থেকে 20 বছর আগে যদুবাবুর স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে, তাই তো? আত্মহত্যা। সেদিন আপনি উন্মেষের মাথায় জলপট্টি দিচ্ছিলেন, আমি কারেক্ট? উন্মেষের জানলা দিয়ে ওই মন্দিরটা স্পষ্ট দেখা যায়। ওই ঘটনাটাও আপনি স্পষ্ট দেখতে পেয়েছিলেন। কোন ঘটনা? যদুবাবুর স্ত্রী পাগল ছিলেন না, তার কোনো মানসিক সমস্যা ছিল না, ছিল বড়বাবু আপনার। আপনি ধর্মের পোকা। আপনার ভাষায় বিধর্মী মানুষ আপনি সহ্য করতে পারেন না। আবার কিনা সেই বিধর্মী মানুষই আপনার মেজ ভাইয়ের বউ, সেটা আপনি সহ্য করতে পারেননি। কি ঠিক বলছি তো? তুমি এসব কি করে জানলে? আপনারই ভাই একটা প্রলাপ বকে, কোনোদিন ঠিক করে শুনেছেন সেটা? রায় তুই ভালোবেসে জাত খোয়ালি, রায় তুই ভালোবেসে জাত খোয়ালি। এই রায় তার স্ত্রী যশস্বিনী। এসব কি বলছো? জানো আমি তোমার কি করতে পারি? এইসব কি? হ্যাঁ, এখনো শেষ হয়নি। আপনার ওপর ভীষণ রাগ যদুবাবু। এখন সে ভজন গায়, সে হরিনাম করে, শুধু তার মধ্যে দিয়ে রায়কে বাঁচিয়ে রাখার জন্য, তার স্ত্রীর ন্যায় বিচারের জন্য। এসব কি বলছো তুমি? আমাকে তুমি চেনো না, তাই জন্য এত বুজুর্গি করছো। আমি কি করতে পারি তুমি জানো না? জানি তো, খুন করতে পারেন। যেমন করে নিজের হাতে পুড়িয়ে আপনি খুন করেছিলেন যশস্বিনীকে। কে বলেছে তোমাকে? কে বলেছে সব কথা? কে বলেছে বলো দেখেনি? যদুবাবু কিংবা তার স্ত্রী, ওনারা কোনো মানসিক সমস্যার শিকার ছিলেন না, ছিলেন আপনি। ঠাকুরের আচার বিচারের ত্রুটি আপনি সহ্য করতে পারতেন না। ধর্মরক্ষা নিয়ে আপনার প্রচন্ড চিন্তা। আপনার এই পাগলামির শিকার হয়েছিল যশস্বিনী। মিথ্যে বলছে, সব কটা মিথ্যে কথা বলছে। সবটা মিথ্যে। যদুনাথ যখন এক বিধর্মী মানুষকে ভালোবেসে ফেলে এবং লুকিয়ে নাম পাল্টে তাকে বিয়ে করে নিয়ে বাড়িতে নিয়ে আসে, সন্দেহটা আপনার মনে তখন থেকেই মাথাচাড়া দিয়ে ওঠে। ঠাকুরের কোনো আচার বিচারই সে জানত না। আর সব থেকে বড় বিষয়, যা আমি যদুবাবুর ঘরে গিয়ে লক্ষ্য করি, যশস্বিনীর হাতে শাঁখা পলা থাকলেও সিঁথিতে সিঁদুর সে দিত না। আপনি নিশ্চিত হয়ে গেলেন আপনার মেজ বউয়ের কৃষ্ণ ভক্তির প্রতি আপনার কোনো সন্দেহ নেই, সে ঈশ্বর ভক্ত ছিল। কিন্তু আপনি কোনোভাবে জানতে পারেন যে সে এই ধর্মের নয়। তাই মন্দিরে ঢোকা, ছোঁয়াছুঁই আপনি কিছুই পছন্দ করতেন না। এইগুলো তখন আপনাকে বদ্ধ উন্মাদ করে তুলেছে। বড় মেয়েটার পা দুটো একেবারে অকেজ হয়ে গিয়েছিল, তাই কোনোদিনই তাকে নিয়ে আপনার মাথা ব্যথা ছিল না। তবে আপনি ওকেও হয়তো মারতে চেষ্টা করেছিলেন। আমায় ফাঁসানোর তাল, তাই না? আমাকে ফাঁসানোর তাল করছো? হ্যাঁ, মেরে না একেবারে লাশ নামিয়ে দেবো এখান থেকে, আর একদম এখান থেকে ফিরে যেতে পারবে না। একেবারে এখানে লাশ নামিয়ে দেবো। কিন্তু বিপত্তিটা হলো যখন আপনি জানতে পারলেন যে সে দ্বিতীয়বার মা হতে চলেছে। আপনি মুখ ফসকে আমাকে বলে ফেলেছিলেন যে দাইমা নাকি বলে গেছে তার এই পুত্র সন্তান সুস্থ হবে না। সুস্থ হবে না হবে না সেটা নিয়ে কিন্তু আপনার কোনো মাথা ব্যথা ছিল না। আপনার মাথায় আঘাত করে পুত্র সন্তান শব্দটা। পুত্র সন্তান হলে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে। একে তো বিধর্মী, তার উপর সম্পত্তির ভাগ।
আপনি বলেছিলেন না শেষের দিকে যশস্বিনী পাগল হয়ে গিয়েছিল, এটা একদম মিথ্যে কথা। যশস্বিনী নিজের ইচ্ছায় মন্দিরে পড়ে থাকতো না, ওকে মন্দিরে বন্দি করে রেখে দিতেন আপনি। তারপর একদিন সব লোকের কাছে রটিয়ে দিলেন সে নাকি ভক্তিতে এতটাই বিলীন হয়ে গেছে, এতটাই বিলীন হয়ে গেছে যে সে খাওয়া দাওয়া পুরোটাই ছেড়ে দিয়েছে। অথচ সত্যিটা ছিল সম্পূর্ণ আলাদা, আপনি ওকে খেতে দিতেন না। এইভাবে জল খাবার কিছুই না দিতে দিতে একদিন সে অন্তঃসত্ত্বা অবস্থাতেই প্রাণ হারায়। তবে এইভাবে লাশ পড়ে থাকলে তো লোকে সন্দেহ করবে, তাই রাত্রিবেলা আপনি তার গায়ে নিজেই আগুন ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। কেন না, যাতে সেটা আত্মহত্যার নাম দিতে পারেন। সরলা দেবী আপনার এই ভয়কে কাজে লাগিয়েই এই সমস্ত অদ্ভুতুড়ে কাণ্ডের রচনা করেছেন, যাতে সত্যিটা বাইরে এলেও উনি না ফাঁসেন। তুমি এসব জানলে কি করে? জানলে কি করে? যদুবাবুর ঘর থেকে এই খাতাটা পেয়েছিলাম। এই ডায়েরিতে একাধিক জায়গায় সংলাপ লেখা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় লেখা ছিল তার মনের অভিব্যক্তি। আচ্ছা, যশস্বিনীর মৃত্যু রহস্য সম্পর্কে সবটা জানতো বাড়ির দুই সদস্য, এক সরলা দেবী আর দুই বাবুলাল। কারণ লাশ ফেলতে গেলে তো তার সাহায্য লাগবেই। সম্ভবত বাবুলাল যদুনাথকে সমস্ত ঘটনা বলার ফলে সেই শোকে মানসিক ভারসাম্য হারায় ধীরে ধীরে। কি তাই তো? বাবুলাল যদুনাথ আর যশস্বিনীকে খুবই ভালোবাসত, তাই প্রতিশোধের আগুন জ্বলতে থাকলেও সে মালিকের বিরুদ্ধে যেতে পারেনি। আর সরলা দেবী বাবুলালের সেই প্রতিশোধের আগুনকেই ব্যবহার করে। তিনি বলেন এই কাজ করলে তার মেজ বৌদি বিচার পাবে। কে, আমি ঠিক বলছি তো? ঠিক কইছো বাবু, একদম ঠিক কইছো বটে। উন্মেষ ততক্ষণে কান্নায় ভেঙে পড়েছে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে একপাশে। অদ্বৈত এই নীরবতা ভেঙে বলে, কেন করলেন বড়বাবু? এত ধর্মের খিদে, এত? আমি থানায় জানিয়ে দিয়েছি, আজ সকালেই হয়তো আপনাকে নিয়ে যাবে। আপনি হয়তো আপনার ক্ষমতার জোরে আবার বেরিয়ে আসবেন, কিন্তু আপনার রায় রানী আপনাকে ক্ষমা করতে পারবে তো? ভেবে দেখবেন। চলি উন্মেষ, আজ ভোরের ট্রেনটা হয়তো পেয়ে যাব। সকাল হয়েই এসেছে, কয়েকটা ভ্যান গাড়িও কাঠ নিয়ে যাচ্ছে দেখলাম, ওটারই কোনো একটাই উঠে পড়লে হবে। এমনিতে সবকিছু গোছানোই আছে। আমার যে সবটাই এলোমেলো হয়ে গেল, সবটা অগোছালো হয়ে গেল। এবার আমার কি হবে? তীর্থ চেয়ে পুণ্য বেশি, একটি যদি হৃদয় ভরো। তাই তো বলি, তীর্থ ছেড়ে চিত্ত জয়যাত্রা করো। এটা উনি বোঝেননি, আশা করি তুমি বুঝতে পারবে। সাবধানে থেকো। ওদের মতো পুলিশের সাথে আমার অত যোগাযোগও নেই। নেহাত ওদের ভয় দেখানোর জন্যই আমি কথাটা বলেছি। তুমি সমাধান চেয়েছিলে, আমি শুধু সবটা তোমার সামনে পরিষ্কার করে দিয়ে গেলাম। এবার তুমি পুলিশে যাবে নাকি নিজেরাই নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবে, সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, এই ঘটনা ঘটে গেছে আজ প্রায় 7 দিন হতে চলল। এখনো নিভারানী দেবীর সেই আর্ত চিৎকার আমার কানে বাজে। সাংবাদিক হিসেবে একটা নতুন খবর লিখে নিয়ে যাওয়াতে আমার সংবাদ মাধ্যম আর সুজয়দার সামনে আমার খুব প্রশংসা হয়। ওই এখন যেটাকে আপনারা সব ব্রেকিং বলেন, ওটা করে এনেছিলাম আমি একমাত্র। খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় করে আমার লেখা, এক যে ছিল রানী। খবরের কাগজটা হাতে নিয়ে নোনতা বিস্কুটে কামড় বসাতে বসাতে অদ্বৈত বলে, ছি 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 ছি, এত জল মিশিয়েছ? সেই আজে বাজে ছাপার অভ্যেসটা তোমার গেল না বলো? তুমিও না।